দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর ফারজানা আলী। আমরা এই আয়োজনে সমসাময়িক বিভিন্ন রকমের রোগ নিয়ে আপনাদেরকে তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো ব্রেইন টিউমার নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোখলেসুর রহমান মুকুল, অধ্যাপক ও ইউনিট প্রধান ক্লিনিক্যাল নিউরোসার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। স্যার, ব্রেন টিউমারের বিষয়টি জানার আগে অনেক সময় দেখা যায় অনেকেই মাথা ব্যথা করলেই মনে করেন যে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন নাকি, এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক? মাথা ব্যথা হলেই যে ব্রেন টিউমার আক্রান্ত হবে এটা ধারণাটা আসলে ঠিক না। যদি হঠাৎ করে মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা হয় যেটা আগে ছিল না, সেই সাথে যদি বমি বা চোখে দেখতে অসুবিধা এবং শরীরে কোথাও যদি নিউরোলজিক্যাল প্রবলেম, নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, যেমন প্যারালাইসিস বা বোধ কমে যাওয়া, এটা থাকে, তখন আমরা ধরে নিই যে এই ধরনের ব্রেন টিউমার হতেও পারে। সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসক যদি মনে করেন তাহলে একটা সিটি স্ক্যান করবেন, তাহলে এটা ডায়াগনোসিস করা যাবে। স্যার, রোগটা আসলে কি ধরনের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে সেই বিষয়টা আপনি বললেন যে তীব্র মাথা ব্যথা, বমি, সাথে তার অবসাদ লাগতে পারে এবং পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হলে রোগটা নির্ণয় করা সম্ভব। স্যার, এই ব্রেন টিউমার রোগটি হওয়ার পেছনে কোনো কারণ আছে কিনা? ব্রেন টিউমার হওয়ার আসলে স্পেসিফিক কোনো কারণ নাই, তবে সেকেন্ডারি টিউমার, যেটা শরীরে অন্য কোথাও টিউমার থাকলে এটা ব্রেনে ছড়ে যেতে পারে এবং এটাকে বলা হয় সেকেন্ডারি টিউমার, এটা একটা কারণ। আর প্রাইমারি ব্রেন টিউমার স্পেসিফিক কোনো কারণ আসলে নাই। বিভিন্ন ফ্যাক্টর আছে, প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টর আছে এবং ইনহেরিটেড কিছু ফ্যাক্টর আছে। এগুলা অনেক সময় ব্রেন টিউমারের জন্য ভালনারেবল, বাট স্পেসিফিক কোনো কারণ বলা যাবে না যে ব্রেন টিউমার এর হবেই, এরকম কোনো স্পেসিফিক কারণ আসলে নাই। স্যার, রোগীরা যখন ব্রেন টিউমার নিয়ে আপনাদের কাছে আসেন, চিকিৎসা কিভাবে দিচ্ছেন? প্রথম যখন পেশেন্ট আসে দুইভাবে আসে, কোনো পেশেন্ট ডায়াগনোসড হয়ে আসে অথবা এসে ডায়াগনোসড হয়। তো আমরা যদি দেখি যে পেশেন্টের হঠাৎ করে তীব্র মাথা ব্যথা, বমি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, যেটাকে রেইজড আইসিপিড ফিচার বলা হয়, সেই সাথে নিউরোলজিক্যাল কোনো প্রবলেম যদি থাকে, অথবা খিঁচুনি, হঠাৎ করে যদি খিঁচুনি হয়, যে খিঁচুনিটি আগে ছিল না, হঠাৎ করে শুরু হয়েছে, এই খিঁচুনি হলে আমরা ধারণা করতে পারি ব্রেনে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে। তখন পেশেন্টকে একটা এমআরআই করা হয়। এমআরআই করলে, সিটি স্ক্যান বা এমআরআই এটা করলে ডায়াগনোসিস করা সম্ভব। স্যার, ব্রেন টিউমারের রোগীরা, যেহেতু আপনি নিউরোসার্জন, ব্রেন টিউমারের রোগীরা যখনই আপনাদের কাছে আসেন কখন অপারেশনের প্রয়োজন পড়ছে? ব্রেন টিউমারের আসলে চিকিৎসা অপারেশনই একমাত্র চিকিৎসা। অনেক সময় সেকেন্ডারি টিউমার, যেটা অন্য জায়গা থেকে ছড়িয়ে ব্রেনে আসে, সেই সমস্ত জায়গাতে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ইনঅপারেবল অনেক টিউমার আছে, সেগুলোর ক্ষেত্রে কনজারভেটিভ রাখা হয়। বাট মোস্ট অফ দ্য টিউমার, ব্রেন টিউমারের চিকিৎসা হচ্ছে সার্জারি। স্যার, সঠিক সময় যদি কোনো রোগী ব্রেন টিউমারে আক্রান্ত হলো কিন্তু অপারেশন করলো না, সেক্ষেত্রে কি ধরনের জটিলতা হতে পারে? দেখেন, অধিকাংশ ব্রেন টিউমারই কিন্তু কিউরেবল যদি সঠিক সময়ে সঠিকভাবে অপারেশন করা হয় বা চিকিৎসকের কাছে যায়। তো নন কিউরেবল ব্রেন টিউমার আসলে কম, যেটা অন্য জায়গাতে ক্যান্সার হলে যেমন সেটা নিরাময়যোগ্য হয় না, কিন্তু ব্রেনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ টিউমারই নন ক্যান্সারাস এবং সেটা সার্জারি করলে নিরাময়যোগ্য। ইভেন ব্রেনের যে সমস্ত ক্যান্সারগুলো হয় সেগুলোও কিন্তু অপারেশন করলে পেশেন্ট কিন্তু অনেকদিন বাঁচে বা ভালো থাকে। স্যার, একটু বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাই যে বর্তমানে এই ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর প্রেক্ষাপটটা কেমন এবং চিকিৎসা আসলে কতটুকু পরিবর্তন হয়েছে? আসলে ব্রেন টিউমার এখন কিন্তু দেখা যায় যে অনেক মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত। আসলে ব্রেন টিউমারে আক্রান্ত আগেও ছিল,
তো ডায়াগনস্টিক ফ্যাসিলিটি এবং মানুষের চিকিৎসকের কাছে আসা এখন বেড়েছে, সচেতনতা বেড়েছে, মানুষের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এটা বেড়েছে, যে কারণে মানুষ সহসাই ডাক্তারের কাছে আসে। আর বাংলাদেশের নিউরোসার্জনদের সংখ্যা এবং নিউরোসার্জিক্যাল সেন্টারের সংখ্যা, যেমন আগে ঢাকাতে মাত্র 2টা সেন্টার ছিল, চিটাগাং একটা সেন্টার ছিল যেখানে নিউরোসার্জারি হতো, আজ থেকে 30-40 বছর আগে বা 25 বছর আগেও এরকম ছিল। কিন্তু এখন কিন্তু বাস্তবতাটা ভিন্ন। এখন প্রায় সমস্ত মেডিকেল কলেজ, পুরান মেডিকেল কলেজ যেগুলো আছে 12টা, সবগুলোতেই প্রায় নিউরোসার্জিক্যাল সেট আপ আছে। ঢাকাতেও অনেকগুলো সরকারি এবং বেসরকারি পর্যায়ে নিউরোসার্জিক্যাল সেট আপ আছে। সুতরাং মানুষ যাচ্ছে, ডায়াগনোস হচ্ছে, এবং আধুনিক প্রযুক্তির সাথে আমাদের যে পরিচিতি, আধুনিক প্রযুক্তি আমরা যে অর্জন করেছি বাংলাদেশের চিকিৎসা সেবায়, তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে, এবং আগেকার থেকে এখন যে কারণে আউটকামও ভালো। স্যার, আপনি তো বললেন যে আউটকামও ভালো, এবং বাংলাদেশে আসলে কোন কোন জায়গায় এই নিউরোসার্জনরা এই ব্রেন টিউমারের রোগীদেরকে সেবা দিচ্ছেন। স্যার, ব্রেন টিউমারের রোগীর অনেক সময় ফলো আপের বিষয়ে জানতে চাই, আসলে ফলো আপটা কতটা গুরুত্বপূর্ণ ব্রেন টিউমার আক্রান্ত রোগীর ক্ষেত্রে? ফলো আপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন করার পরেও অনেক জটিল অপারেশন করার পরে পেশেন্ট ভালো, কিন্তু তারপরেও কিন্তু তার জটিলতাটা বিভিন্ন সময় হতে পারে, যে কারণে পেশেন্টকে 1 বছর 2 বছর ফলো আপে থাকতে হবে, ক্লোজ ফলো আপে। এবং ফলো আপে না থাকলে, যেহেতু এটা একটি সেন্সিটিভ অসুখ ব্রেনের, ফলো আপে না থাকলে যে কোনো সময় যে কোনো জটিলতা, যেমন ধরেন খিঁচুনি, কোনো রুগী যদি ব্রেন টিউমারের অপারেশনের পরে খিঁচুনির ওষুধ বন্ধ করে দেয় এবং তার যদি হঠাৎ করে আবার খিঁচুনি হয় 3 মাস 6 মাস পরে, ধরেন হঠাৎ করে খিঁচুনি হলে, তাতে কিন্তু আবার খারাপ হয়ে যেতে পারে। সুতরাং ফলো আপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত 2 বছর ফলো আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, ফলো আপের পাশাপাশি অপারেশন পরবর্তী, যেহেতু ব্রেন টিউমার রোগীদের অপারেশনই করতে হচ্ছে, অপারেশন পরবর্তীকে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়? সতর্কতা, একটা নিয়মিত ওষুধ খেতে হবে, এবং রোগীকে এবং রোগীর পরিবারের যে অন্যান্য সদস্যরা আছে, এবং এই দায়িত্বটা নিতে হবে যে ঠিকমতো অপারেশন ওষুধটা খায় কিনা, আর চিকিৎসকের কাছে নিয়মিত ফলো আপে আসতে হবে, এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না। আর অন্যান্য যে অসুখের ক্ষেত্রে যে সমস্ত লাইফস্টাইল পরিবর্তন করে, ব্রেন টিউমারের ক্ষেত্রে ওই রকম লাইফস্টাইল, নিয়মিত লাইফস্টাইল, অনিয়মিত লাইফস্টাইলে যাওয়া যাবে না। নিয়মিত খাদ্যাভ্যাস, সুন্দর খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম বা নিয়মিত হাঁটা, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, অন্যান্য কোমরবিডিটি যদি থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো যদি থাকে, সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা, মোটামুটি একটা সুন্দর নিয়ন্ত্রিত লাইফের ভিতরে রোগীদেরকে আসতে হবে, তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। নিয়মমাফিক জীবনযাপন করবেন এবং খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও তারা সতর্ক থাকবেন। নিয়মতান্ত্রিক জীবনযাপনই করতে হবে রোগীদের। স্যার, আমাদের সর্বশেষ মুহূর্তে সার্বিকভাবে দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? দর্শকদের জন্য পরামর্শ এটাই যে মাথা ব্যথা, সমস্ত মানুষই মাথা ব্যথার অভিজ্ঞতা থাকে। মাথা ব্যথা হইলেই যে ব্রেনের টিউমার হয়ে যে বড় ধরনের কিছু হয়েছে সেটা না, তবে হঠাৎ করে যদি তীব্র মাথা ব্যথা, বমি, হঠাৎ করে জ্ঞানের মাত্রা কমে যাওয়া, হঠাৎ করে খিঁচুনি এবং নিউরোলজিক্যাল কোনো সিমটম যদি থাকে, হঠাৎ করে অবশ হয়ে যাওয়া কোনো অংশ, তাহলে ধরে নিতে হবে। সেই সাথে প্রিডিসপোজিং যদি কোনো ফ্যাক্টর থাকে, যে তার ফ্যামিলিতে কারোর টিউমার ছিল বা এরকম ছিল, বা তারও শরীরে যদি অন্য কোথাও টিউমার থাকে, তাহলে ধরে নিতে হবে যে তার মাথা ব্যথাটা উৎসটা কি, সেটার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে, অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম ব্রেন টিউমার নিয়ে। মাথা ব্যথা হলে আতঙ্কিত না হয়ে, তীব্র মাথা ব্যথা, বমি অথবা চোখে ঝাপসা দেখা গেলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। তাহলেই আমরা ব্রেন টিউমারের মতো এই সমস্যাগুলো থেকেও পরিত্রাণ পেতে পারবো। দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।